আমাদের এই ইউটিউব চ্যানেলের সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত। আজ এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব পুরোপুরি অ্যাকাউন্টেন্সি সাবজেক্ট নিয়ে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সমস্ত চ্যাপ্টারের এসিকিউ থিওরিগুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তো ভিডিওটি তোমরা আশা করবো পুরোটাই দেখবে এবং নোটগুলো তোমরা খাতায় কপি করে রাখতে পারো। তো চলো শুরু করা যাক। প্রথম চ্যাপ্টার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, অংশীদারি প্রতিষ্ঠানের হিসাব নিকাশকরণের সূচনা। 1 নম্বর কোশ্চেন আছে, অংশীদারি চুক্তিপত্র কাকে বলে, অর্থাৎ পার্টনারশিপ ডিড। কি বলেছে? অংশীদারি কারবারের অংশীদাররা নিজেদের মধ্যে চুক্তিবদ্ধ হয়ে যে দলিল সম্পাদন করে তাকে অংশীদারি চুক্তিপত্র বলে। অর্থাৎ পার্টনারশিপ বিজনেসে পার্টনাররা নিজেদের মধ্যে চুক্তিবদ্ধ হয়ে যে ডিড তৈরি করে তাকেই পার্টনারশিপ ডিড বলে। এরপর বলেছে, স্থির মূলধন হিসাব খাত বলতে কি বোঝো, অর্থাৎ ফিক্সড ক্যাপিটাল অ্যাকাউন্ট বলতে কি বোঝো। তোমরা যারা অঙ্ক করেছো, ফার্স্ট চ্যাপ্টার ছিল 12-এর অ্যাকাউন্টসের পিএল অ্যাপ্রোপ্রিয়েশন, অর্থাৎ প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন। সেখানে কি শিখেছো তোমরা? প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন করার পর তোমাদের পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট খুলতে হতো। সেই পার্টনার্স ক্যাপিটালের দুটো পার্ট ছিল, একটা ফিক্সড ক্যাপিটাল, একটা ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল। ঠিক আছে, ফিক্সড ক্যাপিটাল মানে স্থির মূলধন আর ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল মানে পরিবর্তনশীল মূলধন। সেই ফিক্সড ক্যাপিটালের কথা এখানে বলেছে। বলছে যে মূলধন হিসাব খাতে, অর্থাৎ যে ক্যাপিটাল অ্যাকাউন্টে অংশীদার মূলধন হিসেবে যে অর্থ বিনিয়োগ করেছে শুধু তারই হিসাব লেখা হয়। অর্থাৎ যে ক্যাপিটাল অ্যাকাউন্টে পার্টনার ক্যাপিটাল হিসেবে যে টাকা ইনভেস্ট করেছে শুধু তারই হিসাব লেখা হয়, তাকেই বলা হয় স্থির মূলধন হিসাব খাত বা ফিক্সড ক্যাপিটাল অ্যাকাউন্ট। সাধারণত এই ক্যাপিটাল অ্যাকাউন্ট অর্থাৎ এই মূলধন হিসাবে জের স্থির থাকে। বলছে যে এই ক্যাপিটাল অ্যাকাউন্টের জের মানে ব্যালেন্সটা সবসময় ফিক্স থাকবে। তবে কোনো অংশীদার অতিরিক্ত মূলধন কারবারে আনলে বা কারবারের মূলধন থেকে অর্থ তুলে নিলে তা এই হিসাব খাতে লিপিবদ্ধ করা হয়। বলছে যে কোনো পার্টনার যদি বিজনেস যদি ফার্দার ক্যাপিটাল নিয়ে আসে বা বিজনেস থেকে যদি টাকা তুলে নেয়, সেটাও এই পার্টনার্স ক্যাপিটালে শো করা হয়, অর্থাৎ দেখাতে হয়। 3 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, উত্তোলন হিসাব খাত কাকে বলে। উত্তোলন মানে তোমরা কি জানো? ড্রয়িংস। ড্রয়িংস অ্যাকাউন্ট কাকে বলে? নিজ প্রয়োজনে অংশীদাররা যখন কারবার থেকে পণ্য বা অর্থ তুলে নেয় তাকে উত্তোলন বলে। বলছে পার্টনাররা যখন নিজের প্রয়োজনে বা ব্যক্তিগত প্রয়োজনে কারবার থেকে গুডস তুলে নিতে পারে বা টাকাও তুলে নিতে পারে, তখন তাকে ড্রয়িংস বলে। এরপরে বলেছে চলতি হিসাব খাত বলতে কি বোঝো, অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্ট বলতে কি বোঝো। যখন পার্টনারদের স্থির মূলধন হিসাব খাত খোলা হয়। আচ্ছা তোমাদের একটা কথা বলে দিই, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের দুটো পার্ট বললাম, ফিক্সড ক্যাপিটাল, ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল। ফিক্সড ক্যাপিটালে দুটো অ্যাকাউন্ট খুলতে হয়, একটা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, একটা পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট। কিন্তু ফ্লাকচুয়েটিং এ একটাই অ্যাকাউন্ট খুলতে হয়, সেটা হচ্ছে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। তা আমাকে এখন কি বলে কারেন্ট অ্যাকাউন্ট কখন, তাহলে তোমরা বুঝতেই পারছো কারেন্ট অ্যাকাউন্ট কখন খুলতে হয়। যখন ফিক্সড ক্যাপিটাল থাকে তখনই কারেন্ট অ্যাকাউন্ট খুলতে হয়। বলেছে যখন অংশীদারদের স্থির মূলধন হিসাব খাত খোলা হয় তখন প্রতিষ্ঠানের সাথে অংশীদারদের যে সমস্ত লেনদেন সংগঠিত হয় তা যে হিসাব খাতে লিপিবদ্ধ করা হয় তাকে চলতি হিসাব খাত বা কারেন্ট অ্যাকাউন্ট বলে। তো কারেন্ট অ্যাকাউন্ট যখনই আমাকে জিজ্ঞাসা করবে তখন কি বলবো? ফিক্সড ক্যাপিটাল অ্যাকাউন্ট মেথডে দুটো অ্যাকাউন্ট খোলা হয়, একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট, একটা কারেন্ট অ্যাকাউন্ট। ক্যাপিটাল অর্থাৎ পার্টনাররা বিজনেসে কত টাকা ক্যাপিটাল নিয়ে এসছে, ফার্দার ক্যাপিটাল কত, ড্রয়িংস কত, এগুলো বাদ দিয়ে বাকি যত রকমের আইটেম থাকবে সমস্ত আইটেমগুলো কারেন্ট অ্যাকাউন্ট লেখা হয়। এটাই কারেন্ট অ্যাকাউন্ট। এবার বলছে অংশীদারি চুক্তিপত্রে অন্তর্ভুক্ত না থাকলে একজন অংশীদার কি তার মূলধন ওপর সুদ পেতে পারে? পার্টনারশিপ ডিডে যদি উল্লেখ না থাকে তাহলে পার্টনাররা কি কি পেতে পারে আর কি কি পেতে পারে না সেটা আমাদের আগে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন ভিডিওতে সুন্দর করে বোঝানো আছে। তবু বলে দিচ্ছি, পার্টনারশিপ ডিডে যদি উল্লেখ না থাকে তাহলে পার্টনাররা মূলধনের উপর সুদ মানে ইন্টারেস্ট অন ক্যাপিটাল পায় না। অংশী চুক্তিতে অন্তর্ভুক্ত না থাকলে ভারতীয় অংশী আইন 1932 অনুসারে একজন অংশীদার তার মূলধনের উপর কোন রকম সুদ পেতে পারে না। মূলধনের উপর কোন রকম সুদ পেতে পারে না। এবার যদি থাকে ড্রয়িংস, ইন্টারেস্ট অন ড্রয়িংস পাবে না, তারপর যে পার্টনার স্যালারি পাবে না, পার্টনার্স কমিশন পাবে না। তবে যদি উল্লেখ না থাকে পার্টনাররা কি অনুপাতে প্রফিটটা ভাগ করে নেবে, যেটা মনে রাখতে হবে ইকুয়াল।
সমান মতো ভাগ করে নেবে। তবে লোনের ওপর কত পার্সেন্ট সুদ হবে সেটা যদি বলে না দেয় তাহলে আমাকে ধরে নিতে হবে 6%। তাহলে দুটো জিনিস না বলে দিলে আমাকে ধরে নিতে হবে, সেটা হচ্ছে প্রফিটটা সমান মতো ভাগ করবে আর লোনের উপর 6% সুদ, বাকি কোনো কিছু আসবে না। নেক্সট কোশ্চেন বলেছে অংশীদারি বলতে কি বোঝো? দুই বা ততোধিক ব্যক্তি, অংশীদার মানে বুঝতেই পারছো মিনিমাম দুজন তো থাকবে, দুজন বা তার বেশি। ব্যাকের লেখায় সর্বোচ্চ সংখ্যা দ্য কোম্পানিজ অ্যাক্ট 2013, আমাদের নতুন কোম্পানি আইন চালু হয়েছে 2013 সালে। সেই 2013 ধারা অনুযায়ী দুই বা ততোধিক ব্যক্তি, ব্যাকেটে কি লেখায় সর্বোচ্চ সংখ্যা দ্য কোম্পানিজ অ্যাক্ট 2013 এর ধারা 464 অনুযায়ী সীমাবদ্ধ, একত্রিত হয়ে নিজেদের মধ্যে চুক্তি অনুযায়ী মুনাফা বন্টনের উদ্দেশ্যে কোনো কারবার পরিচালনা করলে তাকে অংশীদারি বলে। ভারতীয় অংশীদারি আইন 1932 4 নং ধারায় এর সংজ্ঞা উল্লেখ আছে। দেখো কি বলেছে, দুই বা ততোধিক ব্যক্তি নিজেদের মধ্যে চুক্তিবদ্ধ হয়ে মুনাফা অর্জনের উদ্দেশ্যে কোনো কারবার পরিচালনা করলে তাকে অংশীদারি কারবার বলে। এটা কোথায় লেখা আছে? 1932 সালে, আমি জানি অংশীদারি আইন চালু হয়েছিল 1932 সালে, তার 4 নং ধারা এটা পরিষ্কার লেখা আছে। বলে দিচ্ছি আমাদের সর্বশেষ কোম্পানি আইন চালু হয়েছে 2013 সালে। এরপরে বলেছে অংশীদারি কারবারের একটি বৈশিষ্ট্য লেখো। অংশীদারি কারবারের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো অংশীদারি প্রতিষ্ঠানের সদস্য সংখ্যা কমপক্ষে 2 জন এবং সর্বাধিক 20 জন, তবে ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে সর্বাধিক 10 জন। তোমরা এই লাইনটা মার্ক করে দিতে পারো, খুবই ইম্পর্টেন্ট, এটা এমসিকিউতে দেয়। কখন লাভ ক্ষতি বন্টন হিসেবে প্রস্তুত করা হয়? বলছে কখন পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট তৈরি করা হয়? লাভ ক্ষতি বন্টনের হিসাব কারবার হিসাবকালীর শেষ তারিখে লাভ ক্ষতি নির্ণয় করার পর, কিন্তু উদ্বৃত্তপত্র মানে ব্যালেন্স শিটে তৈরি করার আগে প্রস্তুত করা। অর্থাৎ বলছে এটা পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, পিএল অ্যাকাউন্ট তৈরি করার পর একটা নির্দিষ্ট হিসাবকালের শেষে, কিন্তু ব্যালেন্স শিট তৈরি করার আগে তৈরি করা হয়। এরপরে কোশ্চেন বলেছে লাভ ক্ষতি হিসাব ও লাভ ক্ষতি বন্টন হিসাবের মধ্যে একটি পার্থক্য লেখো। মানে পিএল অ্যাকাউন্টের সঙ্গে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের একটি পার্থক্য। লাভ ক্ষতি হিসাব ও লাভ ক্ষতি বন্টন হিসাবের একটি পার্থক্য হলো কারবারি প্রতিষ্ঠান মাত্রই লাভ ক্ষতির হিসাব প্রস্তুত করে থাকে, শুধুমাত্র অংশীদারি প্রতিষ্ঠান এবং যৌথ মূলধনী কারবারি প্রতিষ্ঠান লাভ ক্ষতি বন্টন হিসাব প্রস্তুত করতে থাকে। বলেছে দেখো পিএল অ্যাকাউন্ট আর পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য, যে কোনো রকমের বিজনেস প্রতিষ্ঠান তারা পিএল অ্যাকাউন্ট তৈরি করবেই, কিন্তু পিএল অ্যাপ্রোপ্রিয়েশন কারা তৈরি করবে? শুধু কোম্পানি আর অংশীদারি প্রতিষ্ঠান। ছোট্ট একটা অঙ্ক দিয়েছে, বলছে কম্পিউট দ্য অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট অন ড্রয়িংস অফ আ পার্টনার ইফ হি উইথড্র ₹500 at the beginning of the each month for a period of 1 year and rate of interest is 6% per annum। আমাকে একটা ইন্টারেস্ট অন ড্রয়িংস বের করতে বলেছে, যেখানে বলেছে কিনা একজন পার্টনার প্রতি মাসে 500 টাকা করে তোলে এবং মাসের কোন তারিখে তোলে? মাসের শুরুতে তোলে নাকি মাসের মাঝে তোলে নাকি মাসের শেষে তোলে? এখানে বলছে মাসের শুরুতে তোলে এবং ইন্টারেস্ট 6%। তাহলে কি প্রতি মাসের শুরুতে 500 টাকা করে তুললে আর 12 মাস, 1 বছর 12 মাস, অর্থাৎ 12 মাসে তো 1 বছর, তাই ইন্টু 12 করা হয়েছে, ইন্টু 6% বলে দিয়েছে। আর যদি প্রতি মাসের শুরুতে টাকা তোলে তখন করতে হয় 6.5/12। কেন 6.5/12 সেটা আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের ফার্স্ট ভিডিওতে বলা আছে, ওটা তোমরা দেখে নিতে পারো। করে আমার ক্যালকুলেট করে হলো 195 টাকা। এবার বলছে লাভ ক্ষতি বন্টন বলতে কি বোঝো? অর্থাৎ পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট বলতে কি বোঝো? বন্টনযোগ্য লাভ অংশীদারগণের মধ্যে অংশীদারি চুক্তির ভিত্তিতে বন্টন করাকে বলা হয় লাভ ক্ষতির বন্টন। এরপর বলেছে পরিবর্তনশীল মূলধন বলতে কি বোঝো? অর্থাৎ ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল কাকে বলে? প্রতিষ্ঠানের সাথে অংশীদারগণের যে কোনো ধরনের লেনদেন সংগঠিত হলে তার প্রভাব যে মূলধন হিসেবে পড়ে তাকেই বলে পরিবর্তনশীল মূলধন। এই পদ্ধতিতে মূলধন হিসাবে জের লেনদেনের প্রভাবে পরিবর্তিত হতে থাকে। কোশ্চেন বলছে লাভ থেকে ছাড় এবং লাভের বন্টনের মধ্যে একটি পার্থক্য লেখো। লাভ থেকে ছাড় সংক্রান্ত বিষয়গুলি প্রকৃতপক্ষে প্রতিষ্ঠানের খরচ, ক্ষতি বা সংস্থান, আর লাভের বন্টন সংক্রান্ত বিষয়গুলি প্রকৃতপক্ষে অংশীদারগণের বা মালিকের দাবি বা সঞ্চিতি। নেক্সট বলেছে স্থির মূলধন হিসাব ও পরিবর্তনশীল মূলধন হিসাবের মধ্যে একটি পার্থক্য লেখো। স্থির মূলধনের ব্যালেন্স সব সময় ক্রেডিট হয়, তবে চলতি মূলধনের ব্যালেন্স ডেবিট অথবা ক্রেডিট দুটোই হতে পারে। নেক্সট বলেছে অংশীদার প্রদত্ত ন্যূনতম মুনাফার নিশ্চয়তা বলতে কি বোঝো?
কোনো এক বা একাধিক অংশীদার যখন অপর কোনো নির্দিষ্ট অংশীদারকে ন্যূনতম মুনাফার নিশ্চয়তা প্রদান করে তখন তাকে অংশীদার প্রদত্ত ন্যূনতম মুনাফার নিশ্চয়তা বলে। মানে ন্যূনতম মুনাফার নিশ্চয়তা প্রদান মানে গ্যারান্টিড প্রফিট। গ্যারান্টিড প্রফিট কি বলছে, একজন বা একজনের বেশি পার্টনার যদি গ্যারান্টি নেয় যে তোমাকে এত টাকা প্রফিট দেবই, ঠিক আছে, তো সেটাই হচ্ছে ন্যূনতম মুনাফার নিশ্চয়তা। পরের চ্যাপ্টার দেখো সুনামের মূল্যায়ন। প্রথম কোশ্চেন বলছে অতি মুনাফা। অতি মুনাফাকে ইংরেজিতে বলে সুপার প্রফিট। তোমরা করেছো তো। সুপার প্রফিট জিনিসটা কি, স্বাভাবিক মুনাফা থেকে গড় মুনাফার অতিরিক্ত অংশকে বলা হয় অতি মুনাফা। এটি প্রতিষ্ঠানের প্রত্যাশিত অতিরিক্ত অর্জিত আয়ও বলা হয়। বা এই সুপার প্রফিট বের করার ফর্মুলা তোমরা আগেই জানো, অ্যাভারেজ প্রফিট থেকে যদি নর্মাল প্রফিটটা বাদ দাও তাকেই বলে অতি মুনাফা। তাই বলেছে স্বাভাবিক মুনাফা মানে নর্মাল প্রফিট থেকে গড় মুনাফার অতিরিক্ত অংশ কে বলা হয় অতি মুনাফা। এই গড় মুনাফা মানে অ্যাভারেজ প্রফিট, আর ওটা নর্মাল প্রফিট। তার মানে কি বলেছে, অ্যাভারেজ প্রফিট থেকে যদি নর্মাল প্রফিট বাদ দিই তাহলে কে বেশি হচ্ছে, অ্যাভারেজ প্রফিটটা বেশি হচ্ছে। তাই বলছে এটাই হচ্ছে অতি মুনাফা। অতি মুনাফা মানে এক্সট্রা প্রফিট, এটাই হচ্ছে অতি মুনাফা। সুনাম কি, মানে গুডউইল। গুডউইল জিনিসটা কি তোমরা সবাই জানো। গুডউইল জিনিসটা, গুডউইল তো একটা অ্যাসেট। কি ধরনের অ্যাসেট, ফিক্সড অ্যাসেট। কি ধরনের ফিক্সড অ্যাসেট, ইনট্যাঞ্জিবল ফিক্সড অ্যাসেট, ঠিক। সুনাম হলো কোনো প্রতিষ্ঠানের অর্জিত সুখ্যাতি বা বিশেষ সুবিধা সমূহ যার মাধ্যমে কোনো প্রতিষ্ঠানে অতিরিক্ত মুনাফা অর্জন করার ক্ষমতা লাভ করে। তা আমি এটা বলবো, এটাও লিখতে পারো সুনাম জিনিসটা কি। সুনাম হচ্ছে কোনো প্রতিষ্ঠানের ফিক্সড ইনট্যাঞ্জিবল অ্যাসেটস, অর্থাৎ গুডউইলকে টাচ করা যায় না, এটাকে রিয়ালাইজ করতে হয়, ঠিক আছে। বলতে পারে এটা কোনো প্রতিষ্ঠানের একটা রেপুটেশন। AS 26 অনুযায়ী কি ধরনের সুনাম হিসাব বইতে দেখানো হয়। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26 অনুযায়ী কি ধরনের গুডউইল বইতে দেখানো হয়। AS 6 অনুযায়ী একমাত্র ক্রয় করা সুনাম মানে পারচেজ গুডউইল বইতে দেখানো হয়। অর্থাৎ উদ্বৃত্ত বর্তমান ব্যালেন্সে স্থায়ী সম্পত্তি হিসেবে দেখানো সম্ভব হয়। এবার সুনাম মূল্য নির্ধারণের পদ্ধতিগুলি উল্লেখ করো। সুনাম মূল্য নির্ধারণের পদ্ধতি তো অনেকগুলোই আছে, কিন্তু আমাদের এখানে যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে গড় মুনাফা পদ্ধতি মানে অ্যাভারেজ প্রফিট। এটা হবে অধি মুনাফা পদ্ধতি মানে হচ্ছে সুপার প্রফিট। আর বলছে মূলধনায়ন পদ্ধতি মানে ক্যাপিটালাইজেশন মেথড। ক্যাপিটালাইজেশন মেথড। এবার বলেছে মূলধনায়ন পদ্ধতি কাকে বলে, অর্থাৎ ক্যাপিটালাইজেশন মেথড কাকে বলে। মূলধনায়ন পদ্ধতি বা ক্যাপিটালাইজেশন পদ্ধতিতে সুনামের মূল্য নির্ধারণ করা হয় নিম্নলিখিত দুটি পদ্ধতির সাহায্যে। একটা হচ্ছে গড় মুনাফা মূলধনায়ন পদ্ধতি মানে ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট, আর একটা কি আছে মূলধনায়ন পদ্ধতি করা হবে অতি মুনাফা বা অধি মুনাফায় মানে ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট। কি লেখা আছে, অতি মুনাফা মূলধনায়ন পদ্ধতি ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট। এবার দেখো ডিটেলস লেখা আছে গড় মুনাফা মূলধনায়ন পদ্ধতি মানে ক্যাপিটালাইজেশন অফ এভারেজ প্রফিট। কি লেখা আছে, এই পদ্ধতিতে প্রতিষ্ঠানের অর্জিত গড় মুনাফাকে স্বাভাবিক মুনাফার হারে মূলধনায়ন করে কারবারি প্রতিষ্ঠানের মূলধনায়ন মূল্য নির্ণয় করা হয় এবং উক্ত মূল্য থেকে প্রতিষ্ঠানের নিট সম্পত্তির মূল্য বা বিনিয়োজিত মূলধন বাদ দিয়ে সুনামের মূল্য নির্ধারণ করা হয়। তো দেখো তোমাদের অঙ্ক করতে কি করে তোমরা ক্যাপিটালাইজেশন মেথড কিভাবে করতে, অর্থাৎ অ্যাভারেজ প্রফিটে ক্যাপিটালাইজেশন মেথড তোমরা কি করে করতে, প্রথমে করতে গ্রস ভ্যালু অফ অ্যাসেটস, অ্যাসেটস এর গ্রস ভ্যালু কত সেটা করাতে কি করে অ্যাভারেজ প্রফিট যেটা থাকতো সেটাকে নর্মাল রিটার্নের পার্সেন্টেজ দিয়ে ডিভাইড করতে, করে যেই ভ্যালুটা বেরোতো তাকে ক্যাপিটাল এমপ্লয়েড দিয়ে বাদ দিয়ে দিতে। এইভাবেই তোমরা করতে ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট। এখানে তাই লিখেছে প্রতিষ্ঠানের অর্জিত গড় মুনাফা মানে অ্যাভারেজ প্রফিটকে স্বাভাবিক মুনাফার হারে মূলধনায়ন করে, স্বাভাবিক মুনাফার নর্মাল রেট অফ রিটার্নকে মূলধনায়ন করে মানে ভাগ করলে যে ভ্যালুটা বেরোলো তার থেকে প্রতিষ্ঠানের নিট সম্পত্তির মূল্য মানে ক্যাপিটাল এমপ্লয়েড বাদ দিলে, ঠিক আছে, বাদ দিয়ে টাকাটা পেলে সেইভাবেই সুনামের মূল্য নির্ধারণ করা হয়। এবার বলছে অধি বা অতি মুনাফা মূলধনায়ন পদ্ধতি মানে সুপার প্রফিট। সুপার প্রফিট তোমরা কি করে করতে, মনে করো সুপার প্রফিটকে তোমার নর্মাল রিটার্নের পার্সেন্টেজ ভাগ করে দিতে, ব্যাস হয়ে যেত। এখানে কি লিখেছে, এই পদ্ধতিতে সর্বপ্রথমে অতি মুনাফা নির্ণয় মানে সুপার প্রফিট বের করা হয়। ঠিক তারপরে স্টেজে কি বলছে, উক্ত অতি মুনাফাকে স্বাভাবিক মুনাফার হারে মূলধন করে সুনামের মূল্য নির্ণয় করা হয়।
এরপরে দেখো কি দিয়েছে, কিছু গুডউইল দিয়েছে। কুকুর সুনাম, বিড়াল সুনাম, ইঁদুর সুনাম এবং খরগোশ সুনাম কি? তো প্রথমেই আলোচনা করছি কুকুর সুনাম মানে ডগ গুডউইল। কুকুর যেমন নির্দিষ্ট কিছু মানুষের কাছে ঘেঁষে থাকে, তেমনি কিছু ক্রেতারা পুরনো কিছু প্রতিষ্ঠানের প্রতি অতিরিক্ত বিশ্বাস থাকে, এবং যেসব ক্রেতা অন্য কোনো প্রতিষ্ঠানে সহজে স্থানান্তরিত হয় না, এর ফলে উদ্ভিদ সুনামকে কুকুর সুনাম বলে। যেমন আমরা কি জানি, কুকুর হচ্ছে প্রভু ভক্ত। প্রভু যদি বাড়ি ছেড়ে কোথাও চলে যায়, কুকুরও তার সাথে সাথে চলে যায়। অর্থাৎ প্রতিষ্ঠানের ভিতরেও এরকম, কোনো দোকান যদি উঠে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, তার কাস্টমার গুলোও সেখান থেকে আরেকটা জায়গায় চলে যায়। এটাই হচ্ছে আমাদের কুকুর সুনাম। এবার দেখো কি লিখেছে, বিড়াল সুনাম মানে ক্যাট গুডউইল। বিড়াল যেমন পুরনো বাড়ির ব্যক্তিকেই পছন্দ করে, তেমনি কিছু ক্রেতা পুরনো কিছু প্রতিষ্ঠানের উপর বিশ্বাস থাকে, এর ফলে উদ্ভূত সুনামকে বিড়াল সুনাম বলে। বলছে সুনামকে অলীক সম্পত্তি বলা হয় কেন, অর্থাৎ গুডউইলকে কেন ফিকটিসিয়াস অ্যাসেট বলা হয়? সুনাম অস্পর্শনীয় হলেও এর অস্তিত্ব ও ভূমিকা বোঝা যায়, এবং কারবারের পুনর্গঠনে সুনাম এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই সুনামকে অলীক সম্পত্তি বলা যায় না। অর্থাৎ সুনামকে আমরা অলীক সম্পত্তি বলতে পারি না, সুনামকে আমরা অস্পর্শনীয় স্থায়ী সম্পত্তি বলি। বলছে সুনাম অস্পর্শনীয় হলেও এর অস্তিত্ব ওর ভূমিকা বোঝা যায়। কারবার পুনর্গঠনে সুনাম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বলছে গুপ্ত সুনাম মানে সিক্রেট গুডউইল কাকে বলে? সুনামের বর্তমান যে মূল্য আছে অথচ তা ব্যালেন্স শিটে দেখানো নেই, এইরকম সুনামকে গুপ্ত সুনাম বলে। এর পরবর্তী চ্যাপ্টারটি হলো অংশীদারি প্রতিষ্ঠানের পুনর্গঠন, লাভ ক্ষতি বন্টনের অনুপাত পরিবর্তন। প্রতিষ্ঠানের পুনর্গঠন কাকে বলে? নাম হচ্ছে রিকনস্ট্রাকশন অফ ফার্ম। অংশীদারি চুক্তি অংশীদারগণের মধ্যে সম্পর্ককে সংজ্ঞায়িত করে, এবং কোনো কারণে এই সম্পর্কের মধ্যে পরিবর্তন দেখা দিলে তাকে প্রতিষ্ঠানের পুনর্গঠন বলে। কি কি কারণে প্রতিষ্ঠানের পুনর্গঠন হয় আমরা পরেই আলোচনা করব। যে কি কারণে প্রতিষ্ঠানের পুনর্গঠন প্রয়োজন হয়, যে কোনো একটি কারণ উল্লেখ করো। বিদ্যমান অংশীদারগণের মধ্যে মুনাফা বন্টন অনুপাতের পরিবর্তন হলে প্রতিষ্ঠানের পুনর্গঠন প্রয়োজন হয়। এছাড়াও নতুন অংশীদার গ্রহণকালে, কোনো অংশীদার অবসর গ্রহণকালে, কোনো অংশীদারের মৃত্যু হলে, দুটি অংশীদার প্রতিষ্ঠানের একত্রীকরণ ঘটলে প্রতিষ্ঠানের পুনর্গঠন হয়। বলছি কি কি কারণে অংশীদার পুনর্গঠন হতে পারে? বিজনেসে যদি কোনো নতুন পার্টনার অ্যাডমিট করে, বিজনেসে কোনো পার্টনার যদি রিটায়ার করে, ঠিক আছে, কোনো পার্টনারের যদি মৃত্যু হয় মানে ডেথ হয়, বা দুটি অংশীদার প্রতিষ্ঠান যদি মার্জ হয়ে যায়, তাহলে পুনর্গঠন হওয়ার প্রয়োজন। বলছে মুনাফা বন্টন অনুপাতের পরিবর্তন কাকে বলে? যখন একজন অংশীদার কর্তৃক অপর অংশীদারের মুনাফার অংশ ক্রয় করলে অথবা ত্যাগ করলে মুনাফা বন্টন অনুপাতে যে পরিবর্তন সাধিত হয় তাকেই মুনাফা বন্টন অনুপাতের পরিবর্তন বলে। বলছে একজন পার্টনার যখন অপর একজন পার্টনারের শেয়ারটা কিনে নেয় বা স্যাক্রিফাইস করে, ঠিক আছে, করলে মুনাফা বন্টন অনেকটা পরিবর্তন হয়, সেটাই হচ্ছে মুনাফা বন্টন অনুপাতের পরিবর্তন। এবার বলছে লাভ অর্জন অনুপাত কি? যে অনুপাতে কোনো অংশীদার তার মুনাফার অংশে লাভ অর্জন করে তাকে লাভ অর্জন অনুপাত বলে। এই লাভ অর্জন অনুপাত বের করার সূত্রটি হলো নতুন অনুপাত মাইনাস পুরনো অনুপাত। এবার ত্যাগানুপাত কি? ত্যাগানুপাতকে ইংরেজিতে বলে স্যাক্রিফাইসিং রেশিও। যে অনুপাতে কোনো অংশীদার তার মুনাফার অংশ ত্যাগ করে তাকে বলে ত্যাগানুপাত। ভোগী অংশীদার কি? বলে মুনাফা বন্টনের হারে পরিবর্তনের ফলে অংশীদার পুনর্গঠনের সময় যে অংশীদার তার মুনাফার অংশ অতিরিক্ত ভোগ করে তাকে বলে ভোগী অংশীদার। এবার দেখো যে এতক্ষণ যে বললাম ত্যাগী অংশীদার, ভোগী অংশীদার বা ত্যাগ অনুপাত, ভোগ অনুপাত, লাভ অর্জন জিনিসটা কি একটা অঙ্কের মাধ্যমে বোঝানো হচ্ছে এখানে। বলছে এক্স কমা ওয়াই কমা জেড আর পার্টনার্স শেয়ারিং প্রফিটস ইন দ্য রেশিও অফ 3:2:1. With effect from 1st April 2018, they agreed to share in the ratio of 1:1:1. Calculate the share of sacrifice and share of gain. দেখো আমি অঙ্কটা কি করেছি, টেকনিকটা দেখো। প্রথমে পার্টনারদের নামগুলো লিখেছি এক্স ওয়াই জেড, ঠিক আছে। ওল্ড রেশিও কি ছিল 3:2:1, তাহলে 3:2:1 মানে 3 যোগ 2 যোগ 1 মানে কত 6।
তার মানে এক্স এর শেয়ার কত, এক্স এর শেয়ার ছিল 3/6, ওয়াই এর শেয়ার ছিল 2/6 আর জেড এর শেয়ার ছিল 1/6। এবার নিউ রেশিও দেখো নিচের দিকে বলেছে 1:1:1, মানে টোটাল কত 3, মানে তিনজনেরই 1/3 করে, এক্স এর 1/3, ওয়াই এর 1/3, জেড এর 1/3। এবার আমি জানিও না আদৌ এটা স্যাক্রিফাইস হবে না গেইন হবে, আমি এমনি স্যাক্রিফাইস লিখেছি। দেখো কি করছি, স্যাক্রিফাইস বের করার নিয়ম হচ্ছে আগে কি ছিল আর এখন কি হয়েছে, আগেরটা থেকে এখনটা বাদ দেবো, মানে ওল্ড থেকে নিউ বাদ দেবো। দেখো আগে 3/6 ছিল আর নিউ ছিল 1/3, 3/6 থেকে 1/3 বাদ দিয়ে হয়েছে 1/6, ঠিক আছে? তো এই যে 1/6টা কিসে বেরিয়েছে, পজিটিভ বেরিয়েছে। আমি স্যাক্রিফাইস করছি, স্যাক্রিফাইসটা যখন পজিটিভ বেরিয়েছে তাহলে স্যাক্রিফাইসই হয়েছে। তারপর দেখো 2/6 আছে 1/3, 2/6 থেকে 1/3 বাদ দিলে আমার কত হয়, 0 হয়, না স্যাক্রিফাইস না গেইন। পরেরটা দেখো 1/6 থেকে 1/3 বাদ দিয়ে হয়েছে -1/6, আমি স্যাক্রিফাইস করছি, অ্যান্সার বেরিয়েছে মাইনাসে, তার মানে স্যাক্রিফাইসের অপোজিট হবে, স্যাক্রিফাইস অপোজিট কি গেইন, তো এটা হবে গেইন। মানে এখানে কোশ্চেনের অ্যান্সার কি, এক্স স্যাক্রিফাইস করলো এবং জেড গেইন করলো, ওয়াই কিছুই করেনি। তারপর বলছে এ এন্ড বি আর পার্টনার শেয়ারিং প্রফিট ইন দ্য রেশিও 3:2 উইথ এফেক্ট ফ্রম 1st April 2018. They agreed to share in the ratio of 3:1. Calculate the share of sacrifice or share of gain. দেখো কি কি দিয়েছে, কজন পার্টনার, দুজন পার্টনার, তার পার্টনার লিখেছি এ আর বি। ওল্ড রেশিও কি ছিল, সবার প্রথমে রেশিও 3:2, মানে 3/5 এ, 2/5 বি। নিউ রেশিও কত বলে 3:1, মানে এর 3/4 আর বির 1/4। দেখো আমি লিখেছি একই রকম ভাবে স্যাক্রিফাইসিং রেশিও, কি বললাম আমি মাত্র, স্যাক্রিফাইস রেশিও বের করার ফর্মুলা, পুরোটা থেকে নতুনটা বাদ দেবো, মানে ওল্ড থেকে নিউ বাদ দেবো, 3/5 থেকে 3/4 বাদ দেবো, করে বেরিয়েছে দেখো মাইনাসে বেরিয়েছে 3/20। এই মাত্র বললাম আমরা স্যাক্রিফাইস করছি, সেখানে অ্যান্সার মাইনাসে বেরোনো মানে স্যাক্রিফাইসের অপোজিট, মানে গেইন। আর বি 2/5 থেকে 1/4 বাদ দিয়ে কত হয়েছে 3/20, প্লাসে বেরিয়েছে অ্যান্সার, মানে স্যাক্রিফাইস করছি প্লাসে বেরিয়েছে মানে স্যাক্রিফাইস। তার মানে এখানে বলবো এ গেইন করলো আর বি স্যাক্রিফাইস করলো। এবার দেখো একটা জার্নাল লিখতে বলেছে, বলছে জাবেদা দাখিলা লেখো একজন অংশীদার অবসর গ্রহণের সময় যন্ত্র ও মেশিনের দাম 5,000 টাকা বৃদ্ধি পেল। তো বলছে জার্নাল লিখতে বলেছে, বলছে একজন পার্টনার যখন রিটায়ার করবে তখন মেশিনের দাম এত টাকা বেড়ে গেল। দেখো তোমরা ভালো করে শুনো, মেশিন আমাদের যে রুল, অ্যাকাউন্টসের যে রুল বলছে, গোল্ডেন রুলের কথা বলছি না, আমি সবসময় মডার্ন রুল ফলো করি, মানে আমেরিকান রুল যেটা। তো মেশিন তো আমার অ্যাসেট, তো বলো না অ্যাসেট বেড়ে গেলে কি করতে হয়, ডেবিট না ক্রেডিট? অ্যাসেট বেড়ে গেলে ডেবিট করতে হয়, তাই আমার এখানে করতে হবে মেশিন বেড়ে গেলে তাই মেশিনটা ডেবিট করব, ঠিক আছে? তো তা মেশিন কত টাকা ডেবিট করবো, 5,000 টাকা ডেবিট করবো। তা মেশিন বেড়ে যাওয়া মানে কি, পার্টনারদের কি হচ্ছে, এই পার্টনারদের ভালো না খারাপ? অবশ্যই ভালো, তোমার লাভ হচ্ছে। তো এখানে এই চ্যাপ্টারে যত লাভ বা ক্ষতি সব রিভ্যালুয়েশন দিয়ে অ্যাডজাস্ট করব, তাই লাভ তো কেইটে হয়, তাই কেইটে বসবে কি, রিভ্যালুয়েশন। জার্নাল হয়েছে প্ল্যান্ট এন্ড মেশিন এখন ডেবিট টু রিভ্যালুয়েশন। ট্রানজিশন কি লেখা আছে, বিং ইনক্রিজ দ্য ভ্যালু অফ প্ল্যান্ট এন্ড মেশিনারি। এবার বলেছে এ এন্ড বি আর পার্টনার্স, প্রফিট শেয়ারিং রেশিও 2:1 to 3:2, মানে প্রফিট শেয়ারিং রেশিও 2:1 থেকে 3:2 হয়েছে। ডিউ টু চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও হুইচ পার্টনার উইল বি গেন, কোন পার্টনার গেন করলে, 2:1 থেকে 3:1 হয়েছে, সরি 2:1 থেকে 3:2 হয়েছে। আমি প্রথমে লিখবো পার্টনার এ আর বি, ওল্ড রেশিও ছিল 2/3 আর 1/3, নিউ রেশিও 3:2 মানে 3/5 আর 2/5। তাহলে করে দেখবো স্যাক্রিফাইস রেশিও বের করে দেখবো, ওল্ড থেকে নিউটা বাদ দেবো, মানে 2/3 থেকে 3/5 বাদ দেবো, বাদ দিয়ে দেখলাম অ্যান্সার বেরোলো আমার 1/15। অ্যান্সারটা যেহেতু পজিটিভ বেরিয়েছে তাই অ্যান্সার হবে স্যাক্রিফাইস। বি 1/3 থেকে 2/5 বাদ দেবো, অ্যান্সার কত হবে -1/15। তাহলে এটা কি বেরোলো, মাইনাসে বেরিয়েছে অ্যান্সার, মানে স্যাক্রিফাইস করছি যেহেতু মাইনাসে বেরিয়েছে তার মানে গেইন হয়েছে। তাহলে অ্যান্সার বলবো এ স্যাক্রিফাইস করলো আর বি গেইন করলো। এই চ্যাপ্টারের লাস্ট কোশ্চেন দিয়েছি, এ এন্ড বি আর পার্টনার্স, দেয়ার প্রফিট শেয়ারিং রেশিও ইন 3:2, সি ইজ অ্যাডমিটেড অ্যাজ আ নিউ পার্টনার, নিউ প্রফিট শেয়ারিং রেশিও 9:6:5, ক্যালকুলেট দ্য স্যাক্রিফাইস রেশিও। তাহলে একই রকম ভাবে লিখবো পার্টনার এ বি সি, এ ছিল কত 3:2, মানে এর ছিল 3/5, বি ছিল 2/5। বলছে সি অ্যাডমিট করেছে
জানি না কত শেয়ার, কিন্তু নিউ রেশিও বলছে 9:6:5, মানে এর নিউ রেশিও হচ্ছে 9 আর 6, 15 প্লাস 5, 20, তাহলে 9/20, বি হবে 6/20, আর সি হবে 5/20। তার মানে কি স্যাক্রিফাইস রেশিও করার নিয়ম কি, ও পুরোনো থেকে নতুনটা বাদ দেবো, মানে 3 পাশ থেকে 9 বাদ দিলে হচ্ছে 3 2 পাশ থেকে 6 বাদ দিলে হচ্ছে 2 তাহলে আমাকে যদি বলে স্যাক্রিফাইস রেশিও কত বলবো, 3 আর 2 মানে 3:2। পরবর্তী চ্যাপ্টারটি হলো অংশীদার গ্রহণ। প্রথম কোশ্চেনে তোমরা দেখতে পাচ্ছ, প্রতিষ্ঠানের পুনর্গঠনে সম্পত্তির মূল্য বৃদ্ধির জন্য জাবেদা দাখিলটি কি হবে, অর্থাৎ কোনো সম্পত্তির বেড়ে গেলে জার্নালটি কি হবে। সম্পত্তি মানে অ্যাসেট, অ্যাসেট বেড়ে গেলে অ্যাসেটকে ডেবিট করতে হয়, এবার তো ক্রেডিটও তো কিছু করতে হবে। তো অ্যাসেটের ভ্যালু বেড়ে যাওয়া মানে কোনো প্রতিষ্ঠানের লাভ, আর আমরা জানি লাভ বা প্রফিট সবসময় ক্রেডিটে হয়। আচ্ছা, এখানে যত প্রফিট বা যত লস সব রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট দিয়ে অ্যাডজাস্ট করতে হবে, তাই করা হয়েছে অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। নেক্সট কোশ্চেন বলছে, প্রতিষ্ঠানের পুনর্গঠনে সম্পত্তির মূল্য রাশির জন্য জাবেদা দাখিলাটি কি হবে, উল্টো হবে। অর্থাৎ সম্পত্তির ভ্যালু যদি কমে যায়, অর্থাৎ অ্যাসেটের ভ্যালু কমে গেলে অ্যাসেটকে ক্রেডিট করতে হয়, তো এখানে অ্যাসেট ক্রেডিট হবে, ডেবিট কে হবে। তো অ্যাসেটের ভ্যালু কমে যাওয়া মানে কোনো প্রতিষ্ঠানের লস, তা আমি বলি যে প্রফিট বা লস যা হবে সব রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে দেখাতে হবে, তাই এখানে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টকে ডেবিট করতে হবে, আর আমরা জানি লস সবসময় ডেবিট হয়। এবার বলছে, প্রতিষ্ঠানের পুনর্গঠনে দায়ের মূল্য বৃদ্ধির জন্য জাবেদা দাখিলটি কি হবে, অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের লাইবিলিটির ভ্যালু বেড়ে গেলে তার জার্নাল কি হবে। আমরা জানি লাইবিলিটির ভ্যালু বেড়ে গেলে ক্রেডিট হয়, তাই এখানে লাইবিলিটিটা ক্রেডিট হবে, তাহলে ডেবিট কে হবে। লাইবিলিটির ভ্যালু বেড়ে যাওয়া মানে কোম্পানির লস, তাই লস বলতে এখানে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটাকে ডেবিট করতে হবে। নেক্সট বলেছে, প্রতিষ্ঠানের পুনর্গঠনে দায়ের মূল্য হ্রাসের জন্য জাবেদা দাখিলটি কি হবে, অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের লাইবিলিটির ভ্যালু যদি কমে যায় তাহলে জার্নালটি কি হবে। লাইবিলিটির ভ্যালু কমে গেলে লাইবিলিটিকে ডেবিট করতে হবে। লাইবিলিটি ভ্যালু কমে যাওয়া মানে কোনো প্রতিষ্ঠানের লাভ, লাভ মানে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টকে ক্রেডিট করতে হবে। এবার বলছে, কোনো প্রতিষ্ঠানের পুনর্গঠনে অলিপিবদ্ধ সম্পত্তির লিপিবদ্ধকরণে দাখিলাটি কি হবে, অর্থাৎ কোনো প্রতিষ্ঠানে যদি আনরেকর্ডেড অ্যাসেট থাকে, অর্থাৎ যেই অ্যাসেটটা এখন রেকর্ড করা হয় সেটাকে রেকর্ড করতে গেলে তার জার্নাল কি হবে। নতুন করে সেই অ্যাসেটটাকে রেকর্ড করতে হবে, অর্থাৎ অ্যাসেটকে বাড়াতে হবে, অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়, আর অ্যাসেট কোনো প্রতিষ্ঠানের অ্যাসেট বেড়ে যাওয়া মানে প্রতিষ্ঠানের লাভ, তার লাভ বলতে এখানে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টকে ক্রেডিট করতে হবে। একই রকম দিয়েছে, প্রতিষ্ঠানের পুনর্গঠনে অলিপিবদ্ধ দায়ের লিপিবদ্ধকরণে জাবেদা দাখিলটি কি হবে, অর্থাৎ আনরেকর্ডেড লাইবিলিটি কি করে দেখাবো, তা লাইবিলিটিকে বাড়াতে হবে, লাইবিলিটিকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হয়, এবং লাইবিলিটি বাড়ানো মানে কোনো প্রতিষ্ঠানের লস, আর আমরা জানি লস সবসময় ডেবিট হয়, অর্থাৎ এখানে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টকে ডেবিট করতে হবে। এবার বলেছে, প্রতিষ্ঠানের নতুন অংশীদার গ্রহণ বলতে কি বোঝে, বলছে কোনো প্রতিষ্ঠানের অ্যাডমিশন অফ এ পার্টনার বলতে আমরা কি বুঝি। বলছে, একটি চালু অংশীদারি প্রতিষ্ঠানের সম্প্রসারণ ও উন্নয়ন হেতু অধিক মূলধন প্রয়োজনে অথবা কারিগরি বা পরিচালন দক্ষতার প্রয়োজনে সকল বিদ্যমান অংশীদারের সম্মতিক্রমে অনেক সময় অতিরিক্ত অংশের প্রয়োজন হয়ে পড়ে, তাকেই নতুন অংশীদার গ্রহণ বলে। তাহলে আমরা কি বুঝতে পারলাম, একটা রানিং বিজনেসের ডেভেলপমেন্ট বা এক্সপেনশনের জন্য, ঠিক আছে, অনেক সময় অতিরিক্ত ক্যাপিটাল প্রয়োজন হয়, ঠিক আছে। এছাড়াও বিজনেসটাকে ম্যানেজমেন্ট দিকটা দেখাশোনা করার জন্য লোকের প্রয়োজন হয়, ঠিক আছে। তাই অন্যান্য পার্টনারের সম্মতি নিয়ে যখন নতুন পার্টনার বিজনেসে নেওয়া হয় সেটাই হচ্ছে অ্যাডমিশন অফ এ নিউ পার্টনার। নতুন অংশীদার গ্রহণকালে মুনাফা বন্টন অনুপাত নির্ধারণের প্রয়োজন হয় কেন। নতুন অংশীদার পুরনো অংশীদারগণের থেকে তার ভবিষ্যৎ মুনাফার অংশ ভোগ করে, ফলে পুরনো অংশীদারগণের ভবিষ্যৎ মুনাফার অংশ হ্রাস পায়, সেজন্য নতুন মুনাফা বন্টন অনুপাত নির্ধারণের প্রয়োজন হয়। তবে নতুন মুনাফা বন্টন অনুপাত কি, কোনো অংশীদারি প্রতিষ্ঠানে অংশীদারি পুনর্গঠনের ফলে অংশীদারগণ যে অনুপাতে ভবিষ্যতের মুনাফা বন্টন করবে তাকেই বলে নতুন মুনাফা বন্টনের অনুপাত। বলছে, লাভ অর্জনের অনুপাত কি, যে অনুপাতে কোনো অংশীদার তার মুনাফার অংশ লাভ অর্জন করে তাকে লাভ অর্জনের অনুপাত বলে। এবার ত্যাগানুপাত কি, মানে স্যাক্রিফাইসিং রেশিও, যে অনুপাতে কোনো অংশীদার তার মুনাফার অংশ ত্যাগ করে তাকেই বলে ত্যাগানুপাত,
মানে ত্যাগানুপাত হচ্ছে পুরনো অনুপাত থেকে নতুন অনুপাত বাদ দিলে তাকে ত্যাগানুপাত বলে, অর্থাৎ ওল্ড রেশিও থেকে নিউ রেশিও বাদ দিলে তাকে স্যাক্রিফাইসিং রেশিও বলে। এবার বলছে ত্যাগী অংশীদার কাকে বলে, অর্থাৎ স্যাক্রিফাইসিং পার্টনার। মুনাফা বন্টনের হার পরিবর্তনের ফলে অংশীদারি পুনর্গঠনের সময় যে অংশীদার তার মুনাফার অংশ ত্যাগ করে তাকে ত্যাগী অংশীদার বলে, অর্থাৎ যে পার্টনার তার কিছুটা পোর্শন শেয়ার নতুন পার্টনারকে দিয়ে দেয় সেটাই হচ্ছে স্যাক্রিফাইসিং পার্টনার। ভোগী অংশীদার কাকে বলে, মুনাফা বন্টনের হারে পরিবর্তনের ফলে অংশীদারি পুনর্গঠনের সময় যে অংশীদার তার মুনাফার অংশ অতিরিক্ত ভোগ করে তাকে ভোগী অংশীদার বলে। অর্থাৎ প্রফিট শেয়ারিং রেশিও চেঞ্জের ফলে অংশীদারি পুনর্গঠনের সময় কোনো পার্টনার যদি তার মুনাফার অংশ আগে যা পেত তার থেকে যদি একটু বেশি পায় তখন তাকে বলে ভোগী অংশীদার। বলছে পুনর্মূল্যায়ন হিসাব খাতে কি, অর্থাৎ রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট জিনিসটা কি। বলছে বিভিন্ন সময় পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠান তার যাবতীয় সম্পত্তি ও দায়ের মূল্যের পরিবর্তন ঘটায়। এইসব সম্পত্তি ও দায়ের মূল্যের পরিবর্তন যে অ্যাকাউন্টের মাধ্যমে করা হয় তাকে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট বলে। একজন অংশীদারের অবসরের ক্ষেত্রে উদ্বৃত্তবত্ত সাধারণ সঞ্চিতির জেদ থাকলে তুমি কি বুঝবে। ব্যালেন্স শিটে যদি জেনারেল রিজার্ভের ব্যালেন্স থাকে অর্থাৎ রিটায়ারমেন্টের সময় তাহলে তুমি কি বুঝবে। বলছে ব্যালেন্স শিটে সাধারণ সঞ্চিতির জেড থাকলে বর্তমান অংশীদারগণের মধ্যে পুরনো অনুপাতে অর্থাৎ লাভ ক্ষতির বন্টনের অনুপাতে পরিবর্তন হওয়ার আগে যে অনুপাত ছিল সেই অনুপাতে অংশীদারদের মধ্যে ভাগ করতে। মোদ্দা কথা, ব্যালেন্স শিটে লাইবিলিটি সাইডে যদি জেনারেল রিজার্ভ থাকে সেটা যেই পার্টনারদের বিজনেস চলছে সেই পার্টনারদের মধ্যে ভাগ করে দিতে হবে ওল্ড রেশিওতে। সাপোজ ধরো ব্যালেন্স শিটটা ছিল এ বি সি, তিনজন পার্টনার ছিল এবং ব্যালেন্স শিটে জেনারেল রিজার্ভ ছিল 1 লাখ টাকা এবং ওদের যা রেশিও ছিল পুরনো যে রেশিও ছিল সেই রেশিওতে ভাগ করে দিতে হবে। বলছে একজন নতুন অংশীদার সুনাম বাবদ প্রিমিয়াম না আনলে তার জন্য জাবেদা দাখিলা কি হবে সেটা দেখাও। বলছে একজন নিউ পার্টনার কে তো সবসময় বিজনেস শুরু করতে গেলে প্রিমিয়াম ফর গুডউইল বাবদ একটা টাকা নিয়ে আসতে হয়, কিন্তু সেই টাকা যদি আনতে না পারে তার জন্য জাবেদা দাখিলা কি হবে। বলছে নিউ পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ওল্ড পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট। বলছে নিজস্ব সত্তা থেকে উদ্ভিদ সুনাম সম্বন্ধে হিসাব নিকাশকরণ মান AS-26 এ কি বলা হয়েছে। বলছে হিসাব নিকাশকরণ মান 26 মানে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26 অনুসারে নিজস্ব সত্তা থেকে উদ্ভূত সুনামের পুনর্মূল্যায়নের লাভ সরাসরি অংশীদারের মধ্যে বন্টন করা যায় না। নিজস্ব সত্তা থেকে উদ্ভূত সুনাম হিসাবের অন্তর্ভুক্ত করা যায় না। এবার বলছে হিসাব নিকাশকরণ মান 26 কি। বলছে দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া অর্থাৎ ICAI সুনামের হিসাব নিকাশ সম্পর্কিত একটি হিসাব সংক্রান্ত মান প্রকাশ করেছে এবং এই হিসাব সংক্রান্ত মান 26 অর্থাৎ AS-26 এ কিভাবে সুনামের হিসাব নিকাশ সঠিকভাবে করা যাবে তার জন্য প্রয়োজনীয় নীতি নির্দেশিকা দেওয়া হয়েছে। সুনাম কাকে বলে, যে কোনো প্রতিষ্ঠানের এক ধরনের অদৃশ্যমান স্থায়ী সম্পত্তিকে সুনাম বলে। যখন কোনো নতুন অংশীদার নগদ অর্থের মাধ্যমে সুনামের প্রিমিয়াম এনে অংশীদারিতে অংশ নেয় সেক্ষেত্রে জাবেদা দাখিলা কি হবে। অর্থাৎ নিউ পার্টনার যদি প্রিমিয়াম ফর গুডের টাকা আনতে পারে তার জন্য জার্নালটা কি হবে। দেখো নতুন পার্টনার প্রিমিয়ামের টাকা আনতে পারছে, তার মানে বিজনেসে কি আসছে, টাকা আসছে। টাকা মানে ক্যাশ বা ব্যাংক, তাহলে বিজনেসে ক্যাশ বা ব্যাংক বাড়ছে। আর আমরা জানি ক্যাশ ব্যাংক অ্যাসেট হয়, আর অ্যাসেট বাড়লে অ্যাসেটকে ডেবিট করতে হয়, তাই এখানে ক্যাশ বা ব্যাংক ডেবিট করা হয়েছে। কি পারপাসে টাকা আনছে, প্রিমিয়াম ফর গুডউইল, তাই লেখা হয়েছে টু প্রিমিয়াম ফর গুডউইল। তো জার্নালটা কি হলো, ক্যাশ আর ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম ফর গুডউইল। আমি আবার বলছি জার্নালটা বুঝিয়ে দিচ্ছি কেন ক্যাশ বা ব্যাংক ডেবিট হয়েছে। নতুন পার্টনার বিজনেস স্টার্ট করার সময় প্রিমিয়ামের টাকা নিয়ে আসছে, তার টাকা নিয়ে আসছে মানে বিজনেসের টাকা আসছে, টাকা মানে ক্যাশ বা ব্যাংক আসছে। আর আমরা জানি ক্যাশ বা ব্যাংক আমাদের অ্যাসেট, তাই অ্যাসেট বাড়লে অ্যাসেটকে ডেবিট করতে হয়, তাই এখানে ক্যাশ বা ব্যাংক ডেবিট করা হয়েছে। এবার ক্রেডিট কিসের জন্য টাকা নিয়ে আসছে, প্রিমিয়াম ফর গুডউইল, তাই এখানে লেখা আছে টু প্রিমিয়াম ফর গুডউইল। তারপরে সুনামের দুটি বৈশিষ্ট্য লেখো। সুনাম হলো একটি কারবারের অস্পর্শনীয় সম্পত্তি, আর একটা হলো সুনাম প্রকৃত মূল্য নির্ধারণ যথেষ্টই কঠিন। লুক্কায়িত সুনাম কিভাবে নির্ণয় করে, মানে হিডেন গুডউইল। হিডেন গুডউইল বের করার নিয়ম হচ্ছে নতুন প্রতিষ্ঠানের মূলধন মাইনাস পুরনো প্রতিষ্ঠানের মূলধন। এবার বলছে নতুন অংশীদার গ্রহণকালে প্রতিষ্ঠানের সম্পত্তি ও দায় সময়ের পুনর্মূল্যায়নের প্রয়োজন হয় কেন। বলছে নিউ পার্টনার যখন অ্যাডমিশন হয় তখন রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করার কেন দরকার হয়। বলছে অংশীদার গ্রহণের সময়
বা অংশীদার গ্রহণের তারিখে প্রতিষ্ঠানের সম্পত্তি ও দায়সমূহের পুনর্মূল্যায়নের ফলে উদ্ভূত লাভ বা ক্ষতির জন্য যাতে অংশীদার কোনো রকমের সুবিধা ভোগ করতে না পারে, অসুবিধা ভোগ করতে না হয়, সেজন্য সম্পত্তি দ্বারা পুনর্মূল্যায়ন প্রয়োজন। বলছে অ্যাডমিশনের সময় কেন রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট খোলার দরকার হয়। নতুন পার্টনার যেদিন অ্যাডমিট করছে সেদিন সম্পত্তি ও দায় মানে অ্যাসেট এবং লাইবিলিটির রিভ্যালুয়েশনের ফলে যা লাভ বা ক্ষতি হয় সেই ক্ষতির কোনো রকমই লাভ বা ক্ষতির কোনো রকমই সুবিধা ভোগ করতে পারবে না বা কোনো রকমের অসুবিধা ভোগ করতে হয় না, এই জন্যই করা হয়। একজন নতুন অংশীদার সুনাম বাবদ প্রিমিয়াম না আনার জন্য জাবেদা দাখিলে কি হবে, অর্থাৎ নতুন পার্টনার যদি প্রিমিয়ামের টাকা আনতে না পারে তার জন্য জার্নাল কি হবে, আমি আগেই বলেছি নিউ পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ওল্ড পার্টনার ক্যাপিটাল। বলছে এ এবং বি একটি অংশী প্রতিষ্ঠানের অংশীদার, তাদের লাভ ক্ষতি বন্টনের অনুপাত 3:2। সি নতুন অংশীদার হিসেবে যোগদান করলো, নতুন লাভ ক্ষতি বন্টনের অনুপাত হলো 9:6:5। বলছে ত্যাগ অনুপাতটি তুমি নির্ণয় করো, মানে আমাকে স্যাক্রিফাইসিং রেশিও বার করতে বলেছে। তা আমরা আগেই শিখেছি স্যাক্রিফাইসিং রেশিও বের করার ফর্মুলা। তো স্যাক্রিফাইসিং রেশিও বের করার ফর্মুলা হচ্ছে ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। এই দুজন পার্টনার ছিল এ, এর ওল্ড রেশিও ছিল 3:2 মানে 3/5, আর বির ওল্ড রেশিও ছিল 2/5। এর নিউ রেশিও ছিল 9:6:5 মানে 9 আর 6 15/5 20, 9/20, এটা ছিল 6/20। তাহলে 5 আর 20 লসাগু হয় 20, 5 কে 20 ভাগ করবো 4 হচ্ছে, 3×4 12, 20 আর 20 ভাগ করলে 1 হয়, 1 × 9 9, 12 - 9 মানে 3/20, আর 5 আর 20 লসাগু 20, 5 কে 20 ভাগ করলে 4, 4 দুগুণে 8, 20 রইল 1, 1 × 6 6, তাহলে 2/20। তাহলে কত হচ্ছে রেশিও, স্যাক্রিফাইসিং রেশিও 3:2। তাহলে বুঝতে হবে স্যাক্রিফাইসিং রেশিও বের করার ফর্মুলা ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। এর ওল্ড রেশিও ছিল 3/5, বির ওল্ড রেশিও ছিল 2/5, এর নিউ রেশিও ছিল 9/20, বির নিউ রেশিও ছিল 6/20। এটা থেকে ওটা মাইনাস করলাম, তোমরা আগেই শিখেছো, ছোটবেলায় শিখেছো লসাগু করে 3/20, ওটা 2/20 হলো 3:2। পরের চ্যাপ্টারটা হচ্ছে অংশীদারের অবসর গ্রহণ ও মৃত্যু। একজন অংশীদারের মৃত্যু হলে কোন হিসাব খাতে তার পাওনা স্থানান্তরিত করা হয়। বলছে অংশীদারের মৃত্যু হলে মৃত অংশীদারের প্রাপ্য অর্থ তার ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে যে হিসাব খাতে স্থানান্তরিত করা হয় তাকে বলা হয় ডিজিজড পার্টনার এক্সিকিউটার্স অ্যাকাউন্ট। অর্থাৎ কোনো পার্টনার মারা গেলে তার অ্যাকাউন্টের কোনো পাওনা কোথায় ট্রান্সফার করা হয়, কোনো পার্টনারের ডেথ হলে সেই ডেথ পার্টনারের প্রাপ্য অর্থ তার ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে ডিজিজড পার্টনার এক্সিকিউটার অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। বলছে কি কারণে একজন অংশীদার অবসর নিয়ে থাকেন। বলছে অংশীদারি আইন 1932 সালের 32 ধারার 1 নম্বর উপধারা অনুসারে একজন অংশীদার অবসর নিয়ে থাকেন যদি সকল অংশীদার তার অবসর গ্রহণে সহমত হয়ে থাকেন। বলছে সমস্ত পার্টনার যদি তার রিটায়ারমেন্টে রাজি হয়ে থাকে, যদি অংশীদারের মধ্যে যে কোনো রকম চুক্তি থেকে থাকে। 3 নম্বর বলছে তার স্বেচ্ছায় অবসর গ্রহণের সিদ্ধান্ত বাকি সকল অংশীদারকে লিখিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানাতে হবে। লাভ অর্জনের অনুপাত কিভাবে নির্ণয় করা হয়। বলছে নতুন মুনাফা বন্টন অনুপাত মাইনাস পুরনো মুনাফা বন্টন অনুপাত, মানে হচ্ছে অর্থাৎ লাভ অর্জনের অনুপাতকে ইংরেজিতে বলে গেনিং রেশিও। গেনিং রেশিও বের করা হলো নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও। এবার বলছে ত্যাগানুপাত ও লাভ অর্জন অনুপাতের মধ্যে পার্থক্য, অর্থাৎ স্যাক্রিফাইসিং রেশিওর সঙ্গে গেনিং রেশিও পার্থক্য। নতুন অংশীদার প্রবেশের সময় ত্যাগানুপাত নির্ণয় করা হয়, আর কোনো অংশীদার প্রতিষ্ঠান থেকে অবসর নিলে অথবা কোনো অংশীদার মৃত্যু হলে তখন লাভ অর্জনের অনুপাত নির্ণয় করা হয়। মোট কথা অ্যাডমিশনের সময় স্যাক্রিফাইসিং রেশিও করা হয়, রিটায়ারমেন্ট বা ডেথের সময় গেনিং রেশিও করা হয়। এবার বলছে লাভ অর্জন অনুপাত কি। লাভ অর্জন অনুপাত হলো সেই অনুপাত যার অবশিষ্ট অংশীদারগণ অবসর গ্রহণকারী বা মৃত অংশীদারের মুনাফা আনুপাতিক অংশ ভোগ করে। অবসর গ্রহণকারী লক্ষ্যায়িত সুনাম কি, যে অবসর গ্রহণকারী অংশীদারের মূলধন বাবদ প্রাপ্য অর্থ
সঞ্চিতি অথবা অবন্টিত মুনাফার অংশ এবং সম্পত্তি ও দায় সমূহের পুনর্মূল্যায়নের ফলে লাভ বা ক্ষতির অংশসমূহের মোট প্রাপ্য অর্থের তুলনায় যদি সকলের সম্মতিক্রমে অতিরিক্ত কোনো অর্থ প্রদান করা হয় তবে এই অতিরিক্ত অর্থকে লক্ষ্যায়িত সুনাম বলে। হিডেন গুডউইল জিনিসটা কি? কোনো রিটায়ারিং পার্টনারের ক্যাপিটাল বাদে প্রাপ্য অর্থ, যেমন ধরো রিজার্ভের টাকা থাকে, তারপর ধরো অ্যাকুমুলেটেড প্রফিটের কোনো টাকা থাকে, তারপর রিভ্যালুয়েশন প্রফিটের কিছু টাকা থাকে, এই সমস্ত জিনিসের মোট প্রাপ্য অর্থের তুলনায় যদি সকলের সম্মতিক্রমে অতিরিক্ত কোনো অর্থ প্রদান করা হয়, মানে এইগুলি হিসাব করে দেখলাম একটা টাকা হচ্ছে আর ওকে প্রদান করা হচ্ছে, মানে পেমেন্ট করা হচ্ছে আর একটা টাকা, এই দুটোর মধ্যে ডিফারেন্স, এটাই হচ্ছে হিডেন গুডউইল। অবসর গ্রহণকারী লক্ষ্যায়িত সুনামের জার্নালটি কি হবে? বলছে গেনিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু রিটায়ারিং পার্টনার্স ক্যাপিটাল। অবসর গ্রহণকারী অংশীদার তার বকেয়া অর্থ কোন হিসাব খাতে রেখে দেয়? রিটায়ারিং পার্টনার লোন অ্যাকাউন্টে। অর্থাৎ যে পার্টনার রিটায়ার করছে তার যেই টাকাটা পেমেন্ট করা গেল না সেই টাকাটা কোন অ্যাকাউন্ট ট্রান্সফার করা হয়? লোন অ্যাকাউন্ট, পার্টনার্স লোন। ডিজিজ পার্টনার এক্সিকিউটার্স অ্যাকাউন্ট কি? অংশীদারদের মৃত্যু হলে মৃত অংশীদারের প্রাপ্য অর্থ তার ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে যে অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় তাকে ডিজিজ পার্টনার এক্সিকিউটার্স অ্যাকাউন্ট বলে। মৃত অংশীদারের উত্তরাধিকারী বা আইনসম্মত প্রতিনিধির মোট প্রাপ্য অর্থ থেকে বাদ দিতে হবে এমন দুটি বিষয় উল্লেখ করো। মৃত অংশীদার কর্তৃক উত্তোলন মানে ড্রয়িংস, প্রতিষ্ঠানের পুঞ্জীভূত ক্ষতির অংশ। মৃত অংশীদার পাওনা প্রদানের দুটি উপায়: সম্পূর্ণ অর্থ এককালীন প্রদান, 2 কিস্তিবন্দি প্রদান বা ঋণ মারফত প্রদান। কিছু কোশ্চেন আছে, তোমরা এগুলো নিজে লিখে নেবে, বইতেই পেয়ে যাবে। বলছে যৌথ জীবন বীমা পলিসি কি? অর্থাৎ জয়েন্ট লাইফ পলিসি জিনিসটা কি? নেক্সট কোশ্চেন বলেছে যাবে দেখিয়ে লেখো যখন একজন অংশীদারের অবসর গ্রহণের সময় যন্ত্র ও মেশিনের দাম 5,000 টাকা বেড়ে গেল। আমি আগেই ভালো করে ডিসকাস করেছি, অর্থাৎ রিটায়ারমেন্টের সময় মেশিনের দাম যে 5,000 টাকা বেড়ে তার জার্নাল লিখে দেখো বলেছি। আবার শুনে নাও, মেশিন হচ্ছে আমার অ্যাসেট, অ্যাসেটের ভ্যালু বেড়ে গেলে অ্যাসেটকে ডেবিট করতে হবে, অর্থাৎ মেশিনকে ডেবিট করতে হবে। তো মেশিনের ভ্যালু বেড়ে যাওয়া মানে কোনো প্রতিষ্ঠানের লাভ, লাভ মানে রিভ্যালুয়েশন, লাভ বা লোকসানের রিভ্যালুয়েশন হবে। যেহেতু লাভ তাই কেইট হবে, তাহলে রিভ্যালুয়েশনটা কেইট হবে। অবসর গ্রহণের সময় অবন্টিত মুনাফা কি করা হবে? অবন্টিত মুনাফা পুরনো পার্টনারদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। সেক্ষেত্রে জার্নালটি কি হবে দেখো, সেক্ষেত্রে জার্নালটি তোমার খাতায় নোট করে নাও। এই অবন্টিত মুনাফা মানে আনডিস্ট্রিবিউটেড প্রফিট ব্যালেন্সের লাইবিলিটি সাইডে থাকে। তো এই অবন্টিত মুনাফা যেই পার্টনাররা ছিল, ধরো বিজনেস ছিল এ বি সি, 3জন পার্টনার ছিল, এই অবন্টিত মুনাফার 3জন পার্টনারই পাওনা। তো যেই পার্টনার রিটায়ার হয়ে যাচ্ছে, রিটায়ার হয়ে যাওয়ার পর ব্যালেন্সের লাইবিলিটি সাইডে যে আনডিস্ট্রিবিউটেড প্রফিট থাকে সেই প্রফিটটা পুরনো পার্টনারদের মধ্যে ভাগ করে দিতে হয়। অর্থাৎ ভাগ করে দিলে এই প্রফিটটা তো থাকবে না, তাহলে লাইবিলিটি সাইড কমে যাচ্ছে। লাইবিলিটিকে কমাতে গেলে কি করতে হয়? লাইবিলিটি কমাতে গেলে ডেবিট করতে হয়। এখানে আনডিস্ট্রিবিউটেড প্রফিট ডেবিট হবে, কিন্তু টাকাটা কারা পাবে? পার্টনারদের দিয়ে দেওয়া হবে। অর্থাৎ পার্টনারদের দিয়ে দেবেন, পার্টনারদের ব্যালেন্স বেরিয়ে যাবে, অর্থাৎ ক্যাপিটালের ব্যালেন্স বেরিয়ে যাবে। ক্যাপিটাল লাইবিলিটিকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হয়, তাই এখানে পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট করতে হবে। কোন রেশিওতে ভাগ করতে হবে? পুরনো রেশিওতে, অর্থাৎ ওল্ড রেশিওতে। এবার বলছে WY and Z were in partnership sharing profit and losses in the ratio 5:4:3, মানে ওল্ড রেশিও বলছে 5-4-3। ওয়াই রিটায়ার করেছে and the new sharing ratio between W and Z decide to be 3:2, calculate gaining ratio। দেখুন শিখিয়েছি গেনিং রেশিওটা কি করতে হবে। গেনিং রেশিও বের করার ফর্মুলা নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও। তাহলে এখানে দুজন হচ্ছে ডব্লিউ আর জেড, কেননা ওয়াই রিটায়ার করেছে। দেখো WY Z 3জন মিলে বিজনেস করেছিল, রিটায়ার করেছে কে? ওয়াই। তো যে রিটায়ার করে সে তো আর গেন করবে না, অর্থাৎ সে তার শেয়ারটা ছেড়ে দিয়ে যাবে ডব্লিউ আর জেড এর মধ্যে। তাহলে এখানে গেন করবে কারা? ডব্লিউ আর জেড। দেখা যাক আদৌ ডব্লিউ আর জেড গেন করেছে কিনা। ডব্লিউ আর জেড এর নিউ রেশিও ছিল 3/5 আর এটা 2/5। ডব্লিউর ওল্ড রেশিও 5-4-3, 5-4-3 আর 5-4 9 আর 3 12, 5/12 আর এটা
3/12, 5 আর 12 লসাগু 12, সরি 5 আর 12 লসাগু 12 হয় না, 5 আর 12 লসাগু 60, 5কে 60 করলে হচ্ছে কত 12, 12 আর 3 36, 12 60 5, 5 5 25, অর্থাৎ এটা হলো আমার 11/60, 5 12 12, 12 দুগুণে 24, 5 15, 9/60, তাহলে অ্যান্সার কত হলো আমার 11:9। বেসিক্যালি দেখা গেছে রিটায়ারমেন্টের সময় গেনিং রেশিও হয়ে থাকে আর অ্যাডমিশনের সময় স্যাক্রিফাইসিং রেশিও হয়ে থাকে। এখানে 3জন পার্টনার ছিল WYZ, ওয়াই বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ ওয়াই এর যে শেয়ারটা আছে সেই শেয়ারটা WRZ এর মধ্যে ভাগ হয়ে যাবে, তাই WRZ গেন করলো, আগে যা ছিল তার চেয়ে অতিরিক্ত পেয়ে গেল, তাই গেনিং রেশিও হয়। এর পরের চ্যাপ্টার শেয়ার, বলছে যৌথ মূলধনী কোম্পানি কাকে বলে? যেসব কোম্পানি যৌথ মালিকানায় নির্দিষ্ট আইনের সাহায্যে গঠিত হয়, আইনের সাহায্যে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়, তাকে যৌথ মূলধনী কোম্পানি বলে। নেক্সট বলেছে অনাদায়ী তলব কাকে বলে? শেয়ার বাবদ অর্থ তলব করার পর যদি শেয়ার গ্রহীতার কাছ থেকে আবন্টন বা তলবের জন্য যে পরিমাণ অর্থ পাওনা থাকে তাকে বকেয়া তলব বা অনাদায়ী তলব বলে। ধরো শেয়ারের যে ইনস্টলমেন্ট গুলো থাকে সেটা কি অ্যাপ্লিকেশন, অ্যালটমেন্ট, ফার্স্ট কল এবং ফাইনাল কল। ধরো অ্যাপ্লিকেশন, অ্যালটমেন্ট এবং ফার্স্ট কল এইগুলো আমার কল করা হয়ে গেছে, কিন্তু এখনো একটা ধরো কল বাকি আছে, ফাইনাল কল। এটাই হচ্ছে, এটাকে আবার কল করতে হবে, করে ওদের থেকে টাকা কালেক্ট করতে হবে, এটাই হচ্ছে অনাদায়ী তলব। তাই বলেছে শেয়ার বাবদ অর্থ তলব করার পর যদি শেয়ার গ্রহীতার কাছ থেকে আবন্টন বা তলবের জন্য যে পরিমাণ অর্থ পাওনা থাকে তাকে বকেয়া তলব বা অনাদায়ী তলব বলে। এবার বলেছে তলবিকৃত মূলধন কি? আবেদন ও আবন্টনের পরবর্তী কিস্তিগুলিকে তলবি বলে, ওই কিস্তিগুলির অর্থকে তলবিকৃত মূলধন বা তলবি অর্থ বলে। এবার বলছে বিলিযোগ্য মূলধন কি? অনুমোদিত মূলধনের যে অংশ জনগণের কাছে বিক্রয় করার জন্য আহ্বান করা হয় তাকে বিলিযোগ্য মূলধন বলে। আদায়কৃত মূলধন কি? তলবিকৃত মূলধনের যে অংশ শেয়ার গ্রহীতার কাছ থেকে আদায় করা হয় তাকে আদায়কৃত মূলধন বলে। বলছে অধিহারে শেয়ারের মানে কি? অধিহারে বিলিখিত শেয়ারের মানে কি? মানে বলছে যে শেয়ারটা যে ইস্যু করা হয় না, সেটা প্রিমিয়ামে শেয়ার ইস্যু করার মানেটা কি? যে শেয়ারের অভিহিত মূল্যের থেকে বেশি মূল্যে শেয়ার বিলি করা হলে তাকে অধিহারে বিলিখিত শেয়ার বলে। এবার বলছে সংরক্ষিত মূলধন কি? বিলিখিত মূলধনের যে অংশ এখনো নগদে আদায়ের জন্য আহ্বান করা হয়নি এবং কোম্পানি বিলোপ সাধনের সময় ছাড়া অন্য সময় আদায় করার জন্য আহ্বান করা হবে না বলেই সিদ্ধান্ত নেওয়া হয় তাকে সংরক্ষিত মূলধন বলে। এবার বলছে বাজেয়াপ্ত শেয়ারের পুনর্বিলীকরণ কাকে বলে? অর্থাৎ রি ইস্যু অফ ফরফিচার শেয়ার কাকে বলে? ভারতীয় কোম্পানি আইন অনুযায়ী বাজেয়াপ্ত শেয়ার নতুন করে অন্য কোনো ব্যক্তিকে বিলি করা হলে তাকে বাজেয়াপ্ত শেয়ারের পুনর্বিলীকরণ বলে। শেয়ার বাজেয়াপ্তকরণ কাকে বলে? আবন্টন বা তার পরবর্তী কোনো তলবের অর্থ দিতে না পারলে, আবন্টন বা তার পরবর্তী কোনো তলবের অর্থ দিতে না পারার কারণে এলাবি শেয়ার গ্রহীতার শেয়ারের স্বত্বাধিকার কেড়ে নিয়ে তার নাম সদস্যদের নামের তালিকা থেকে খারিজ করে দেয়া হয়, একেই শেয়ার বাজেয়াপ্তকরণ বলে। এরা বলছে অতলবী মূলধন বলতে কি বোঝো? বিকৃত মূলধনের যে অংশ দেওয়ার জন্য শেয়ার গ্রহীতাদের এখনো পর্যন্ত তলব করা হয়নি তাকে অতলবী মূলধন বলে। নেক্সট বলে বিবরণপত্র কি? কোম্পানি আইনের 2 নম্বর ধারা 36 নম্বর উপধারায় বলা হয়েছে যে কোনো বিধিবদ্ধ সংস্থা যে বিজ্ঞপ্তিপত্র, বিজ্ঞাপন বা অন্য কোনো দলিলের মারফত জনসাধারণকে তার শেয়ার বা ঋণপত্র ক্রয়ের আবেদন জানায় বা জনসাধারণের কাছ থেকে জমার জন্য আহ্বান জানায় তাকে বলে বিবরণপত্র। অগ্রাধিকারযুক্ত শেয়ার কাকে বলে? যেসব শেয়ার নির্দিষ্ট হারে লভ্যাংশ পাওয়ার এবং কোম্পানির অবসায়নের সময় শেয়ারের মূল্য ফেরত পাওয়ার অগ্রাধিকার পায় তাকে অগ্রাধিকার শেয়ার বলে। বলছে অনুমোদিত মূলধন কাকে বলে? কোনো যৌথ মূলধনী কোম্পানি গঠনের সময় পরিমেলবন্ধ শেয়ার বিক্রয়ের মাধ্যমে সর্বোচ্চ যে পরিমাণ মূলধন সংগ্রহ করা হয় বলে উল্লেখ করা হয় সেই মূলধনকে অনুমোদিত মূলধন বলে।
শেয়ার মূলধন কাকে বলে? যৌথ মূলধনী কোম্পানি তার শেয়ার গ্রহীতার কাছ থেকে শেয়ার বিক্রির মাধ্যমে যে মূলধন সংগ্রহ করে তাকে শেয়ার মূলধন বলে। ন্যূনতম আদায় কি? কোম্পানির কার্যারম্ভের আগে প্রাথমিক খরচ ও অন্যান্য কিছু ব্যয় মেটানোর জন্য পরিচালকগণ ন্যূনতম যে পরিমাণ আদায়কে উপযুক্ত বলে বিবেচনা করে পরিমেল নিয়মাবলী ও বিবরণপত্রে উল্লেখ করে তাকে ন্যূনতম আদায় বলে। অগ্রিম ডাক বা অগ্রিম প্রাপ্ত তলবি বলতে কি বোঝো? অতলবি মূলধনে যে অংশ শেয়ার গ্রহীতারা স্বেচ্ছায় নগদে অগ্রিম দেয় সেই অংশকে অগ্রপ্রাপ্ত তলবি অর্থ বলে। অতিরিক্ত আদায় বলতে কি বোঝো? ওভার সাবস্ক্রিপশন। অতিরিক্ত আবেদন গ্রহণ বলতে কোম্পানির বিলিখিত শেয়ারের তুলনায় অতিরিক্ত সংখ্যক শেয়ারের জন্য আবেদন পাওয়াকে বোঝায়। পরের চ্যাপ্টার রেশিও অ্যানালাইসিস মানে অনুপাত বিশ্লেষণ। আগে কোশ্চেনগুলো দেখে নাও। অনুপাত বিশ্লেষণে একটি উদ্দেশ্য লেখো। নিট লাভ অনুপাত কি? উদ্বৃত্তপত্র অনুপাতের একটি উদাহরণ দাও। আদর্শ দ্রুত অনুপাত কি? অনুপাত বিশ্লেষণে একটি সীমাবদ্ধতার উল্লেখ করো। পাওনাদারদের আবর্তন অনুপাতের সূত্রটি লেখো। অনুপাত বিশ্লেষণ বলতে কি বোঝো? অনুপাত বিশ্লেষণের সুবিধা কি? সচ্ছলতা অনুপাতের একটি উদাহরণ দাও। তরল অনুপাতে একটি উদাহরণ দাও। কার্যকরী মূলধন কাকে বলে? দুটি মুনাফা অর্জনের ক্ষমতা নির্ণয়কারী অনুপাতের নাম লেখো। অ্যাসিড পরীক্ষা অনুপাতের আদর্শ মান কি? মালিকানা অনুপাত কাকে বলে? সম্ভারের আবর্তন কাকে বলে? প্রথম কোশ্চেনটা ছিল অনুপাত বিশ্লেষণের উদ্দেশ্য। তো বলছে কি, কেবলমাত্র হিসাব সংক্রান্ত সংখ্যা থেকে কোনো প্রতিষ্ঠানের আর্থিক চিত্র পরিষ্কার বোঝা যায় না। বিভিন্ন বিষয়ের তুলনামূলক বিচার করলে অর্থাৎ হিসাব সংক্রান্ত অনুপাতগুলি বিশ্লেষণ করলে তবেই ব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক চিত্রটি পরিষ্কার বোঝা যায়। সুতরাং ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক চিত্র সম্পূর্ণভাবে প্রকাশ করাই অনুপাত বিশ্লেষণের উদ্দেশ্য। পরের কোশ্চেনটা ছিল অনুপাত বিশ্লেষণের একটি সীমাবদ্ধতা। অনুপাত বিশ্লেষণ করার সময় বিশ্লেষণের ব্যক্তিগত বিচারবোধ ও বিশ্লেষণ ক্ষমতা ও অনুপাতকে ভীষণভাবে প্রভাবিত করে, যার ফলে একই অনুপাত বিশ্লেষকদের ভিন্ন মতামতের জন্য ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। এরপরের কোশ্চেন বলেছিল ক্রেডিটার্স অর ট্রেড পেবেল টার্নওভার রেশিওর ফর্মুলা লেখো। ফর্মুলা তোমরা লিখবে নেট ক্রেডিট পারচেস ডিভাইড বাই অ্যাভারেজ ট্রেড পেবেল, বা অন্যভাবে যদি বলি নেট ক্রেডিট পারচেস ডিভাইড বাই অ্যাভারেজ ক্রেডিটার্স। নেক্সট কোশ্চেন ছিল অনুপাত বিশ্লেষণ কাকে বলে? হিসাব সংক্রান্ত তথ্যের ভিত্তিতে বিভিন্ন অনুপাত নির্ণয় করা এবং নির্ণীত অনুপাতের মাধ্যমে সংশ্লিষ্ট তথ্যের মধ্যে পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করাকে হিসাব সংক্রান্ত অনুপাত বিশ্লেষণ বলে। নেক্সট কোশ্চেন বলেছে অনুপাত বিশ্লেষণের একটি সুবিধা, পূর্ববর্তী বছরে আর্থিক ফলাফলগুলিকে বিশ্লেষণ করে পরবর্তী বছরের জন্য বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন করা খুব সহজ হয়। বর্তমান ব্যবসার গতি প্রকৃতি ও অতীতের উপাত্তের যথাযথ বিশ্লেষণ ছাড়া, উপাত্ত মানে ডেটা, ভবিষ্যৎ পরিকল্পনা ত্রুটিপূর্ণ হয়ে পড়ে। এই হিসাব সংক্রান্ত অনুপাত বিশ্লেষণের অন্যতম সুবিধা হলো অনুপাত পরিকল্পনা রচনায় সাহায্য করে। নেক্সট বলছিল সচ্ছলতা অনুপাতের একটি উদাহরণ দাও। দেনা মালিকানার অনুপাত, মোট সম্পত্তি দেনা অনুপাত, মালিকানা অনুপাত। এবার বলছে লিকুইড রেশিওর একটি ফর্মুলা, লিকুইড অ্যাসেট বাই লিকুইড লাইবিলিটিস। এবার লিকুইড অ্যাসেটকে আমরা যদি আলাদা করে ভাবি, কারেন্ট অ্যাসেট থেকে ক্লোজিং স্টক বাদ দেবো আর প্রিপেড এক্সপেন্স বাদ দেবো। আর ক্লোজিং স্টক মানে ইনভেন্টারি, এখানে লেখা আছে কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টারি প্লাস প্রিপেড এক্সপেন্সেস ডিভাইড বাই লিকুইড লাইবিলিটিস বলতে কারেন্ট লাইবিলিটিস মাইনাস ব্যাংক ওভারড্রাফট। নেক্সট বলেছিল কার্যকরী মূলধন কাকে বলে? কারবারি প্রতিষ্ঠানে দৈনন্দিন কার্যাবলী সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য যে মূলধনের প্রয়োজন হয় তাকে কার্যকরী মূলধন বলে। আদর্শ দ্রুত অনুপাত কি? মানে আইডিয়াল কুইক রেশিও 1:1। দুটি মুনাফা অর্জনের ক্ষমতা নির্ণয়কারী অনুপাতের নাম লেখো। মোট লাভ অনুপাত আর নিট লাভ অনুপাত। অ্যাসিড পরীক্ষা অনুপাতের আদর্শ মান কত? মানে অ্যাসিড টেস্ট রেশিও 1:1। কুইক রেশিও হচ্ছে অ্যাসিড টেস্ট রেশিও। এরপর বলছিল মালিকানা অনুপাত কি? বলছে মালিক বা শেয়ার গ্রহীতাদের তহবিলের সাথে মোট সম্পত্তির যে অনুপাত তাকে মালিকানা অনুপাত বলে। এই অনুপাতটি সাধারণত শতকরা হারে প্রকাশ করা হয়। মালিকানা
অংশ কখনোই ব্যবসার মোট সম্পত্তি থেকে বেশি হতে পারে না বলে এই অনুপাত 100%-এর বেশি হয় না। বলছে সমমূল্যে বিলিখিত শেয়ার বলতে কি বোঝো? কোনো কোম্পানি শেয়ারের অভিহিত মূল্যে শেয়ার বিলি করতে পারে, একে সমমূল্যে বা সমহারে শেয়ার বিলি বলে। নিট মুনাফার অনুপাত কি? বলছে যে অনুপাতের সাহায্যে কোনো প্রতিষ্ঠানে নিট লাভ ও নিট বিক্রয় অর্থাৎ কার্য নির্বাহের ফলে আগত মোট রেভিনিউ সম্পর্ক প্রকাশ করা হয় তাকে নিট মুনাফার অনুপাত বলে। নেট প্রফিট রেশিও বের করার ফর্মুলা নেট প্রফিট বাই নেট সেল ইন্টু 100। এই চ্যাপ্টারটি হলো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, নগদ প্রবাহ বিবরণী। বলছে নগদ প্রবাহ বিবরণী কোন আর্থিক মান অনুসারে প্রস্তুত করা হয়? নগদ প্রবাহ বিবরণী সংশোধিত হিসাব নিকাশ মান 3 অনুসারে তৈরি করা, অর্থাৎ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3-এ ক্যাশ ফ্লো স্টেটমেন্টের উল্লেখ আছে। নগদ প্রবাহ বিবরণীর ক্ষেত্রে নগদ অর্থে প্রাপ্ত লভ্যাংশ কোন ধরনের কার্যকলাপের মধ্যে পড়ে? অর্থাৎ বলে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে ডিভিডেন্ড রিসিপ্ট, অর্থাৎ ক্যাশে যদি ডিভিডেন্ড রিসিপ্টটা পাওয়া যায়, ডিভিডেন্ড রিসিপ্ট পেলে সেটা কোন ধরনের অ্যাক্টিভিটিতে আসে? ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। কিন্তু মাথায় রাখবে ডিভিডেন্ড পেড করলে সেটা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। বলছে নগদ ও নগদের সমতুল্য বলতে কি বোঝো? অর্থাৎ ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্ট বলতে কি বোঝো? নগদ হলো হাতে যে পরিমাণ নগদ অর্থ থাকে এবং ব্যাংকের কাছে যে পরিমাণ চলতি আমানত গচ্ছিত থাকে তার সমষ্টি। আর নগদ সমতুল্য হলো স্বল্পমেয়াদী ও অধিক তারল্যযুক্ত লগ্নিবদ্ধ, যাদের অতি সহজে নগদ অর্থে রূপান্তর করা যায় এবং যাদের মূল্য পরিবর্তনে কম ঝুঁকি থাকে। যেমন তুমি মার্কেটেবল সিকিউরিটিজ বলতে পারো, বা কখনো কখনো শর্ট টার্ম ইনভেস্টমেন্টটাকেও বলা হয়। নগদ প্রবাহ বিবরণী বলতে কি বোঝো? নগদ প্রবাহ বিবরণী হলো এমন একটি যুক্তি নির্ভর বিবরণী যেখানে একটি নির্দিষ্ট হিসাবকালে প্রতিষ্ঠানের নগদ অর্থ প্রাপ্তির বিভিন্ন উৎস ও নগদ অর্থ নির্গমের ক্ষেত্রগুলিকে সুস্পষ্টভাবে দেখিয়ে আর্থিক অবস্থার পরিবর্তনগুলিকে বিশ্লেষণ করে। বলছে নগদ প্রবাহ বিবরণীর দুটি ব্যবহার লেখো। প্রতিষ্ঠানের আর্থিক পরিবর্তনের কারণগুলি নগদ প্রবাহ বিবরণী থেকে পরিষ্কার বোঝা যায়। আর্থিক ব্যবস্থাপকগণ এই বিবরণীর সাহায্যে সঠিক আর্থিক নীতি প্রণয়ন করতে পারে। এবং আরেকটা বলেছে নগদ প্রবাহ বিবরণী বিশ্লেষণ করতে পরিচালনগত অদক্ষতার কারণগুলি চিহ্নিত করা যায় এবং সেই সমস্ত কারণগুলি সংশোধনের জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যায়। এবার বলছিল নগদ প্রবাহ বিবরণীর উদ্দেশ্য। নগদ প্রবাহ বিবরণী থেকে প্রতিষ্ঠান কোন কোন উৎস থেকে কতটা নগদ ও নগদ সমতুল্য আদায় করেছে এবং কোন কোন খাতে কিভাবে ব্যবহার করেছে তা জানতে পারা যায়। নগদ প্রবাহ বিবরণীর একটি গুরুত্ব লেখো। নগদ প্রবাহ বিবরণী প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা পরিবর্তনের কারণ বর্ণনা করে। এর ফলস্বরূপ ব্যবস্থাপক সঠিক আর্থিক নীতি গ্রহণ করতে পারে। বলছে নগদ প্রবাহ বিবরণীর একটি সীমাবদ্ধতা লেখো। নগদ প্রবাহ বিবরণীতে অনগদ লেনদেনগুলি যেমন অবচয়, শেয়ার বা ঋণপত্র বিলির মাধ্যমে সম্পত্তি ক্রয় ইত্যাদিকে বিবেচনা করা হয় না। এবার বলছিল হিসাব নিকাশের মান 3 অনুসারে নগদ প্রবাহ বিবরণী তৈরি করতে গেলে নগদ প্রবাহ কয়টি বিষয় থেকে পাওয়া যায় তা উল্লেখ করো। 3টি বিষয় থেকে নগদ প্রবাহ পাওয়া যায়। একটা কার্যনির্বাহ সংক্রান্ত কার্যকলাপ, বিনিয়োগ সংক্রান্ত কার্যকলাপ এবং আর্থিক সংক্রান্ত কার্যকলাপ। বলছে কোন ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে নগদ প্রবাহ বিবরণী তৈরি করা বাধ্যতামূলক হয়েছে? প্রতিষ্ঠানে যাদের একটি আর্থিক বছরে মোট বিক্রির পরিমাণ 50 কোটি টাকার বেশি, অর্থাৎ যেসব কোম্পানি শেয়ার বাজারে তালিকাভুক্ত তাদের ক্ষেত্রে নগদ প্রবাহ বিবরণী তৈরি করা বাধ্যতামূলক হয়েছে। আমরা আলোচনা করছি, দেখে নাও। সাধারণ আকার আর্থিক বিবরণী কি? প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীর উপাদান বা বিষয়গুলি সামগ্রিক সাথে তুলনা করার জন্য যে বিবরণীতে শতকরা হারে প্রকাশ করে বিশ্লেষণ করা হয় তাকে সাধারণ আকৃতির বিবরণী বলে। আর্থিক বিবরণী বিশ্লেষণ বলতে কি বোঝো? আর্থিক বিবরণী বিশ্লেষণ হলো আয় বিবরণী বা লাভ ক্ষতির বিবরণীতে এবং অবস্থার বিবরণী বা উদ্বৃত্তপত্রে পরিবেশিত বিভিন্ন তথ্যকে এমনভাবে সমন্বয় করা যাতে নির্দিষ্ট সময়কালের শেষে প্রতিষ্ঠানের মুনাফা অর্জনের ক্ষমতা ও আর্থিক অবস্থার সম্পর্কে সম্পূর্ণ চিত্র প্রকাশ করা সম্ভব হয়। নেক্সট বলেছিল আর্থিক বিবরণী বিশ্লেষণের একটি উদ্দেশ্য উল্লেখ করো। আর্থিক বিবরণী বিশ্লেষণে একটি প্রতিষ্ঠানের স্বল্প মেয়াদী ও দীর্ঘমেয়াদী ঋণ পরিশোধের ক্ষমতা নির্ধারণ করা যায়। নেক্সট সাধারণ আকার বিবরণী একটি সুবিধা কি? সাধারণ আকৃতি বিবরণীতে মোট রেভিনিউ, মোট সম্পত্তি বা মোট দায়ের ভিত্তিতে বিভিন্ন উপাদানের পরিবর্তন উপস্থাপন করা হয় যা তুলনামূলক বিবরণীতে উপস্থাপন করা হয় না। আর্থিক বিবরণী বলতে কি বোঝো? একটি প্রতিষ্ঠানের সারা বছরের ব্যবসায়িক কার্যকলাপে সামগ্রিক ফলাফল প্রকাশের জন্য
বছরের শেষে যে বিবরণী প্রস্তুত করা হয় সেগুলিকে সাধারণত আর্থিক বিবরণী বলে। বিবরণীর উপাদানগুলি কি কি? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড IAS 1 অনুযায়ী একটি সম্পূর্ণ আর্থিক বিবরণীর মধ্যে অন্তর্গত উপাদানগুলি হলো একটি উদ্বৃত্তপত্র, একটি আয় বিবরণী, একটি নগদ প্রবাহ বিবরণী, হিসাব নিকাশ সংক্রান্ত নীতি ও ব্যাখ্যামূলক টিকা। 1956 অনুসারে চলতি সম্পত্তিগুলি কি কি? কোম্পানি আইন 1956 অনুসারে উল্লেখযোগ্য চলতি সম্পত্তিগুলি হলো ইন্টারেস্ট অ্যাক্রুড অন ইনভেস্টমেন্ট, স্টোরস অ্যান্ড স্পেয়ার পার্টস, লুজ টুলস, স্টক ইন ট্রেড, ওয়ার্ক ইন প্রোগ্রেস, সানডি ডেটার্স, ক্যাশ অ্যান্ড ব্যাংক। বলছে দুটি সম্ভাব্য সম্পত্তির উদাহরণ কি কি? দুটি সম্ভাব্য সম্পত্তির উদাহরণ হলো আনকল্ড শেয়ার ক্যাপিটাল, আনরিয়ালাইজ প্রফিট অন প্রডিউস গুডস। তো দুটি অলিক সম্পত্তির উদাহরণ দাও। ডেবিট ব্যালেন্স অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আর ডিসকাউন্ট অন ইস্যু অফ শেয়ার অর ডিবেঞ্চার। দুটি সম্ভাব্য দায় ডিসকাউন্টিং বিল আর গ্যারান্টিড গিভেন ইন রেসপেক্ট অফ আ থার্ড পার্টি। তুলনামূলক আর্থিক বিবরণী বিশ্লেষণ কি? আর্থিক বিবরণী বিশ্লেষণের মাধ্যমে সমাজের বিভিন্ন পক্ষের মানুষ এমনকি প্রতিষ্ঠান নিজেও বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। সাধারণত আয়তন আর্থিক বিবরণী বিশ্লেষণ বলতে কি বোঝো? প্রতিষ্ঠানগুলিকে যে সমস্ত আর্থিক বিবরণী প্রকাশ করা হয় প্রধানত অতীত ঘটনার সাথে সম্পর্কিত। ভবিষ্যতে পূর্বানুমান ও পরিকল্পনা প্রণয়নে এই বিবরণী বিশ্লেষণ পুরোপুরি সহায়ক হয় না। অ্যাকাউন্টসের এই থিওরিগুলো পড়লেই হবে। তো এইগুলো সব ইম্পর্টেন্ট বলছি না, এর মধ্যে থেকেই পরীক্ষায় আসবে। তো আমি চেষ্টা করব কিছু ইম্পর্টেন্ট দিয়ে দেওয়ার পরীক্ষার আগে আগে। এইগুলো তোমরা ভালো করে রেডি করবে, এর মধ্যেই সব কোশ্চেন আসবে। তো এই ক্লাস থেকে এখনই বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।